আমরা আজকে আলোচনা করব ক্রোমোজোম নিয়ে। এই যে ক্রোমোজোম, আই থিঙ্ক তোমরা এই নামটা আগেও শুনছো অনেক। তোমাদের লাস্ট দিন যখন আমি নিউক্লিয়াস পড়াচ্ছিলাম, সেখানে কিন্তু নিউক্লিওলাসের সাথে ক্রোমাটিন তন্তুগুলো কিন্তু লাগানো ছিল, তাই না? ওই ক্রোমাটিন তন্তুগুলোর ভিতরে কিন্তু তোমার ডিএনএ বলো বা ক্রোমোজোম থাকে, তাই না? সহজ কথা, ক্রোমাটিন, ক্রোমোজোম, ডিএনএ এই রিলেটেড বেশ কিছু কনসেপচুয়াল জিনিস আছে, যেটা আপাতত তোমাদের খুব একটা নিতে চাচ্ছি না অত ঝামেলার ভিতরে। জাস্ট একটা জিনিস, একটা আইডিয়া রাখো যে ভাইয়া ডিএনএ ক্রোমোজোম মোটামুটি কাছাকাছি একটা জিনিস, ওকে? জাস্ট এইটুকু অন্তত আপাতত মনে রাখো, ডিএনএ, ক্রোমোজোম, ক্রোমাটিন তন্তু প্রায় একই জাতের জিনিস। জাস্ট এইটুকু যদি অন্তত মনে রাখতে পারো, তাহলে তোমাদের জন্য অন্তত শুরুর দিকটা বোঝাটা অনেক ইজি হবে। এবং বলতে পারো ভাইয়া এটা তো এক জিনিস না। হ্যাঁ, আমিও জানি একই জিনিস না, কিন্তু এখন তোমাদের আপাতত তোমরা যে লেভেলে আসো, সেই লেভেলে যদি তোমাদের এত ডিটেলস বলতে চাই, সেটা তোমাদের মাথার উপর দিয়ে যাবে, কারণ তোমরা জাস্ট কেবল এসএসসি পাস করে আসছো। এখন কিন্তু তোমরা অতটাও তোমাদের ব্রেইন নেওয়ার মতো অবস্থায় নাই, তাই না? জাস্ট সেই জন্য যতটুকু বলি ততটুকু একটু জাস্ট খেয়াল রাখার চেষ্টা করো। তবে এই যে ক্রোমোজোম, যেটা ক্রোমো মানে কি জানো? এই ক্রোমো মানে হলো রং। ক্রোমো মানে কি? রং। এই ক্রোমো মানে কি? রং। আর এই সোম মানে কি জানো? দেহ। তার মানে আমাদের বডির যেই পার্টটা বা যেই জিনিসটা রং ধারণ করতে পারে, তার মানে সহজ কথা হইল তোমার নিউক্লিয়াসের ভিতরে যেই জিনিসটা রং ধারণ করতে পারে সেটাকে বলা হয় ক্রোমোজোম। এখন বলতে পারবে এখানে রং আসবে কোত্থেকে? এটা কি ওই বার্জার পেইন্টের ওই রং, নাকি আসলে কোটার রং, না কোন রং? এখানে আরও অনেক ব্যাপার স্যাপার আছে। আপাতত জাস্ট একটা জিনিস মনে রাখো, জাস্ট এটা হলো রং ধারণ করা। ক্রোম কথাটা হলো রং। যেই জিনিসটা রং ধারণ করতে পারে, নিউক্লিয়াসের ভিতরে যেই জিনিসটা রং ধারণ করতে পারে, সেটাকে বলা হয় ক্রোমোজোম। এই ক্রোমোজোমটা অ্যাকচুয়ালি কী আবিষ্কার করছে জানো? ক্রোমোজোমটা অ্যাকচুয়ালি কী আবিষ্কার করছে জানো? জাস্ট একটা জিনিস একটু মনে রাখো, এখানে তো অনেক অনেক বিজ্ঞানীর নাম। সাধারণত নাগেলি নামে একজন বিজ্ঞানী আছে, নাগেলি। ইনি হলো ক্রোমোজোমটা আবিষ্কার করছে। কী করছে বলো তো? ক্রোমোজোম আবিষ্কার করছে। এখন যদি বলি যে ভাই নামকরণ করছে কে? বলতে পারো তো নামকরণ করছে কে? তাহলে জাস্ট একটা জিনিস মনে রাখবা, বিজ্ঞানী ফ্লেমিং উনি হলো নামকরণ করছে, ওকে? নামকরণ করছে। কি নামকরণ করছে? ক্রোমাটিন নামকরণ করছে। হ্যাঁ, আমি যদি বলি যে ভাই কী নামকরণ করছে? ক্রোমাটিন নামকরণ করছে। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি যে ভাইয়া যে আমাদের ক্রোমোজোম যেটা, সেটাকে আবিষ্কার করছে কেন, বা যে সুতার মতো একটা পার্ট, সেটাকে আবিষ্কার করছে কেন? নাগেলি। বিজ্ঞানী নাগেলি। আর বিজ্ঞানী ফ্লেমিং বা ওয়াল্টার ফ্লেমিং, হ্যাঁ, উনি হলো এটার নামকরণ করছে ক্রোমাটিন। জাস্ট এই কথাটা একটু মনে রাখো যে আসলে কে ক্রোমোজোমটা আবিষ্কার করছে। এখন তুমি বলতে পারো ভাইয়া ক্রোমোজোম অ্যাকচুয়ালি কতগুলা করে থাকে? আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, মানুষের দেহে ক্রোমোজোম থাকে 46টা, ঠিক আছে? কয়টা? 46টা ক্রোমোজোম আছে। কয়টা আছে? 46টা ক্রোমোজোম আছে। এখন তুমি বলতে পারো ভাইয়া তাহলে এটা কে আবিষ্কার করলো? মানুষের দেহে 46টা ক্রোমোজোম আছে, এটা জানলাম কেমনে, বা কেউ কি বলছে? হ্যাঁ, বিজ্ঞানী পেইন্টার নামে একজন বিজ্ঞানী আছে, বিজ্ঞানী পেইন্টার। থিওফাইলাস পেইন্টার। অত বড় নাম মনে রাখতে বলতেছে না, জাস্ট একটা মনে রাখো, পেইন্টার একজন বিজ্ঞানী। উনি মানুষে ক্রোমোজোম সংখ্যা যে 46টা, মানুষের যে 46টা ক্রোমোজোম, সেইটা উনি ব্যাখ্যা করছে বা উনি আসলে প্রকাশ করছে। হ্যাঁ, 46টা ক্রোমোজোম সেটা উনি বলছেন, ওকে? 46টা ক্রোমোজোম সেটা উনি ব্যাখ্যা করছেন বা বলছেন। আর সহজ কথা হইল, আমি যদি তোমাকে বলি যে ক্রোমোজোম নামকরণ করছেন কে, তাহলে বলবা যে ক্রোমোজোম অ্যাকচুয়ালি হলো ক্রোমোজোম আবিষ্কার করছে কে? নাগেলি। আর ক্রোমাটিন, হ্যাঁ, ক্রোমাটিন এই নামটা করছে হলো তোমার ফ্লেমিং। হ্যাঁ, আর যদি বলতে চাও ভাই ক্রোমোজোম এটাও কি আলাদা কেউ নামকরণ করছে, নাকি ক্রোমাটিনটাকে ক্রোমোজোম বলতেছি? ক্রোমাটিন নামটা কোন করছে আসলে ফ্লেমিং, আর ক্রোমোজোম যে নামটা যেটা, সেটা আবার করছে হলো ওয়াল্ডেয়ার। হ্যাঁ, এতগুলো নাম তোমাদের আসলে মনে রাখতে বলতেছি না, জাস্ট একটু জিনিস মনে রাখো, সহজ কথা। যদি এইটুকু যদি মনে রাখা কঠিন হয়, বাদ দাও, দরকার নেই তো। তোমাদের জাস্ট কেবল শুরু। তোমাদের এইসব নাম যেগুলো ধরে ধরে মুখস্থ করতে হবে এখনই, কোনো কথা নাই তো। জাস্ট একটু জানা থাকাটা বেটার। যদি মনে হয় যে না ভাই আসলে মনে থাকতেছে না, যে একবার নামটা শুনে রাখো, যখন পড়বে তখন আবার কাজে দিবে। তাহলে সহজ কথা হলো এই সাপোজ এক ধরনের সুতার মতো যে স্ট্রাকচার, এটা আবিষ্কার করছে কে? বিজ্ঞান নাগেলি। সেই সুতার মতো স্ট্রাকচারটাকে ক্রোমাটিন নাম দিছে কে? বললাম ফ্লেমিং। আর যদি বলি সেটাকে ক্রোমোজোম নামকরণ করছে কে, বা সেটা যেহেতু রং ধারণ করে, সেই জন্য আসলে ক্রোমোজোম নামটা কে দিছে বা ওয়ার্ডটা কে দিছে? বলা বিজ্ঞানী ওয়াল্ডেয়ার, ওকে? জাস্ট এই জিনিসটা একটু ভালোভাবে মনে রাখতে হবে। আর যদি বলি যে মানুষের ক্রোমোজোম কয়টা, তাহলে বলবো 46টা। আর যদি বলি যে এই 46টা ক্রোমোজোম এটা কে আবিষ্কার করছে বা কে বলছে, বলবা বিজ্ঞানী পেইন্টার, ওকে? জাস্ট এই জিনিসটা একটু মনে রাখো। এইখান থেকে সাধারণত আর কিছু খুব একটা লাগে না। এখন মনে করো এই যে একটা তোমার ক্রোমোজোম, হ্যাঁ, এই ক্রোমোজোমটাকে যদি আরেকটু যদি হলো তুমি সাইজ করো, বা একটু যদি চেছে নিয়ে আসো, বা একটু যদি জাস্ট প্রসেস করো, তাহলে কী পাবে জানো?
ডিএনএ পাবা আর কিছু প্রোটিন পাবা। এই প্রোটিনটার নাম কি জানো? হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন পাবা। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি যে ভাইয়া ক্রোমোজোমকে যদি আমি একটু জাস্ট প্রসেস করি তাহলে আমি একটু কী কী পাচ্ছি, তাহলে বলবা ভাইয়া ডিএনএ পাবো এবং হিস্টোন প্রোটিন পাবো। ঠিক আছে, কী পাবো? ডিএনএ পাবো এবং হিস্টোন প্রোটিন পাবো। এই ডিএনএটা কেমন জানো? ডিএনএটা হলো এরকম তোমার সর্পিল আকার। এখন আমরা যদি একটা জাস্ট ক্রোমোজোমের যদি একটা স্ট্রাকচার একটু দেখতে চাই, সাপোজ মনে করো আমি যদি একটা ক্রোমোজোমের একটা স্ট্রাকচার দেখাই, জাস্ট একটু দেখানোর জন্য দেখাচ্ছি। ওকে, সাপোজ মনে করো এটা একটা তোমার ক্রোমোজোমের স্ট্রাকচার, এটা হলো তোমার একটা ক্রোমোজোমের স্ট্রাকচার। ওকে, ধরো এটা তোমার একটা ক্রোমোজোমের স্ট্রাকচার। ঠিক আছে, এখন আমি যদি তোমাকে বলি যে এই যে ভাই এই যে একবারে এই জায়গাটা দেখতেছো না, এটাকে বলা হয় কি জানো? সেন্ট্রোমিয়ার। হ্যাঁ, সেন্ট্রোমিয়ার। আর এগুলো হলো একটা করে বাহু, এগুলার আরও অনেক অনেক নাম আছে, এগুলোর আবরণী আছে, তারপর তোমার আরও অনেকগুলো স্ট্রাকচার আছে যেই নামগুলো তোমাদের আপাতত তোমাদের দরকার নাই, কারণ তুমি যদি এগুলো মনে রাখতে যাও দেখবে সব মাথার উপর দিয়ে যাচ্ছে, সেই জন্য আসলে তোমাদের দিতে চাচ্ছি না। এখন এই যে তোমার এই যে তোমার ক্রোমোজোম যেটা দেখতেছো, এই ক্রোমোজোমটাকে কিন্তু যদি প্রসেস করো তাহলে কী পাবো বলো তো? তাহলে কিন্তু তুমি পাবা ডিএনএ, তাই না? এই ক্রোমোজোমটাকে যদি তুমি একটু প্রসেস করো তাহলে কিন্তু তুমি পাবা কি বলো তো? ডিএনএ পাবা। এখন তুমি বলতে পারো ভাইয়া ডিএনএটা অ্যাকচুয়ালি কী? ডিএনএটা হলো তোমার একটা নিউক্লিক অ্যাসিড। ডিএনএটা কি? ডিএনএ হলো তোমার নিউক্লিক অ্যাসিড। কি? নিউক্লিক অ্যাসিড। তার মানে তোমার এই যে আমাদের যে ডিএনএ যেটা সেটা না নিউক্লিক অ্যাসিডের একটা পলিমার। হ্যাঁ, নিউক্লিক অ্যাসিডের পলিমার হইলে সেটা কিন্তু তোমার ডিএনএ তৈরি হয়, বুঝছো? তো আমি জিজ্ঞাসা করি যে ভাইয়া আমাদের নিউক্লিক অ্যাসিডটা কী, বা ডিএনএটা কী, তাহলে বলবা যে তোমার সহজ কথা জাস্ট মনে রাখো যে আমাদের ডিএনএকে ভাঙলে আমরা নিউক্লিক অ্যাসিড পাই। কেমনে পাই এটা আপাতত তোমাদের খুব একটা জানার দরকার নাই, জাস্ট একটা জিনিস আইডিয়া রাখো যে ভাইয়া ডিএনএটা কি? একটা তোমার হলো নিউক্লিক অ্যাসিড। কি ডিএনএটা কি? এটা নিউক্লিক অ্যাসিড। পুরো নামটা কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তার মানে এটা কিন্তু এক ধরনের অ্যাসিড। তার মানে কি এটা কেমন হয় বলো তো? এটা কিন্তু অম্লীয় ধরনের হবে, তাই না? কেমন হবে? অম্লীয় ধরনের হবে। ওকে, জাস্ট এই জিনিসটা মনে রাখো। এখন ডিএনএর পাশাপাশি তোমরা কিন্তু আরএনএ নামে একটা জিনিস শুনবা। তার মানে কি আরএনএর পুনরূপটা কি জানো? আরএনএর পুনরূপটা কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবো নিউক্লিক অ্যাসিড। এখন তুমি বলতে পারো ভাইয়া ডিএনএ কী দিয়ে তৈরি হয়, আরএনএ কী দিয়ে তৈরি হয়, এগুলো কীভাবে বুঝবো? জাস্ট তোমাদের একটু জানার জন্য একটু জানাই দেই। জাস্ট মনে রাখবে কি জানো? ডিএনএতে অ্যাডেনিন, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, সাইটোসিন আর থায়ামিন থাকে। কি থাকে? থায়ামিন থাকে। ওকে, আমি একটু বাংলা লিখে নেই। অ্যাডেনিন, 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 গুয়ানিন, গুয়ানিন, সাইটোসিন, সাইটোসিন, আর এটা কি? থায়ামিন থাকে। ওকে, থায়ামিন থাকে। আর আরএনএর ক্ষেত্রে সবগুলাই থাকে, শুধুমাত্র থায়ামিনের জায়গায় ইউরাসিল থাকে। কি থাকে বলো তো? ইউরাসিল থাকে। ওকে, ইউরাসিল থাকে। ঠিক আছে, জাস্ট এগুলো কিন্তু সেম। ওকে, এইটা হলো তোমার নাইট্রোজেন ঘটিত ক্ষার। এগুলো কি বলো তো? এগুলো হলো তোমার নাইট্রোজেন ঘটিত ক্ষার। হ্যাঁ, যেগুলা তোমার ডিএনএ আরএনএ তৈরি করার জন্য খুবই খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন যদি বলো যে ভাইয়া ডিএনএ আরএনএ অ্যাকচুয়ালি কী দিয়ে তৈরি হয়? হ্যাঁ, ডিএনএ আরএনএ কী দিয়ে তৈরি হয়? সহজ কথা হইল কি, ডিএনএ আরএনএ তৈরিতে একটা শর্করা থাকে। শর্করা থাকে, ঠিক আছে? কোন শর্করা? 5 কার্বন বিশিষ্ট শর্করা। এখন বলতে পারো ভাইয়া 5 কার্বন বিশিষ্ট শর্করার নামটা কি হইতে পারে? একটা হইতে পারে রাইবোজ শর্করা। কি হইতে পারে? রাইবোজ শর্করা। আরেকটা হইতে পারে ডিঅক্সি রাইবোজ শর্করা। ডিঅক্সি রাইবোজ শর্করা। 5 কার্বন বিশিষ্ট একটা শর্করার নাম হইল রাইবোজ শর্করা, আর একটা ডিঅক্সি রাইবোজ শর্করা। আর কি ইউজ হইতে পারে? নাইট্রোজেন জনিত ক্ষার ইউজ হইতে পারে। আর কি ইউজ হইতে পারে? ফসফরিক অ্যাসিড ইউজ হইতে পারে। তার মানে এই তিনটাকে একসাথে করলে আমরা একটা তোমার নিউক্লিক অ্যাসিড পাই, যেটা পলিমার হিসেবে ডিএনএ বা আরএনএ তৈরি করে। সহজ কথা হইলো ডিএনএ আরএনএ কী দিয়ে তৈরি হয় বলবা? একটা শর্করা দিয়ে, একটা নাইট্রোজেন বিশিষ্ট ক্ষার দিয়ে, এবং তোমার ফসফরিক অ্যাসিড দিয়ে। H3PO4 সেটা কিন্তু ফসফরিক অ্যাসিড বলে। কি বলে? ফসফরিক অ্যাসিড। যদি রাইবোজ ইউজ হয় তাহলে বলবা আরএনএ তৈরি হবে, আর যদি ডিঅক্সিরাইবোজ ইউজ হয় তাহলে বলবা ডিএনএ তৈরি হবে। জাস্ট এইটুকু মনে রাখো, এর থেকে আপাতত তোমাদের আর কিছুই জানার দরকার নেই। আমি একটু রিপিট করে দেখো। আমি যদি বলি যে ভাইয়া ডিএনএ আরএনএ তৈরি হয় কীভাবে, তাহলে বলবা আমাদের শর্করা লাগে। কয় কার্বন? 5 কার্বন বিশিষ্ট শর্করা লাগে। কী উদাহরণ আছে? রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ। যদি রাইবোজ ইউজ করি তাহলে তৈরি হবে আরএনএ, যদি ডিঅক্সিরাইবোজ ইউজ করি তাহলে তৈরি হবে ডিএনএ।
এবং নাইট্রোজেন ঘটিত ক্ষার লাগে। ডিএনএ তৈরির জন্য কী কী লাগে? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। আর যদি বলি যে ভাইয়া আরএনএ তৈরি করতে চাই তাহলে কী কী লাগে? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর ইউরাসিল। থায়ামিনটা সাধারণত মানে তোমার আরএনএর ক্ষেত্রে থাকে না, এবং আলাদা করে কিন্তু ফসফরিক অ্যাসিডও লাগে। তার মানে এগুলো দিয়ে আলটিমেটলি আমরা কিন্তু ডিএনএ বা আরএনএ তৈরি করতে পারি। এখন এই ডিএনএটা মনে রাখবো কেমন জানো? ডিএনএটা কেমন হলো? দ্বিসূত্রক। কেমন? দ্বিসূত্রক। জাস্ট এই কথাটা একটু মনে রাখো, কয় সূত্রক? দ্বিসূত্রক। আর আরএনএ কেমন জানো? আরএনএটা তোমার সাধারণত এক সূত্রক। জাস্ট এক সূত্রক, জাস্ট লম্বা এরকম। জাস্ট এই জিনিসটা একটু যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের আপাতত আর কিছু খুব একটা জানার দরকার নাই। জাস্ট একটা জিনিস মনে রাখবা, ডিএনএটা কেমন? তাহলে বলবো তোমার সর্পিলাকার। কয়টা চেইন থাকে বলো তো? দুইটা চেইন থাকে। কয়টা চেইন থাকে? দুইটা চেইন থাকে। হ্যাঁ, বা দুইটা তোমার মানে দেখো তো দুইটা সিঁড়ি, এই যেটা অনেকটা সিঁড়ির মতো দেখতে না? এবং দুইটা স্ট্রেইন আছে বা দুইটা তোমার তন্তুর মতো একটা জায়গা আছে, তাই তো? মূল কথা কয়টা চেইন থাকে? দুইটা চেইন থাকে। আর আরএনএতে কয়টা চেইন থাকে? তাহলে বলবো একটা চেইন থাকে। যদি বলি যে ভাই ডিএনএর কি আর কোনো ভাগ আছে, মানে কোনো শ্রেণী বিভাগ আছে? সাধারণত ডিএনএকে কোনো শ্রেণী বিভাগে ভাগ করা হয় না, কিন্তু আরএনএর না অনেকগুলো তোমার শ্রেণী বিভাগ আছে। আরএনএর ক্ষেত্রে জাস্ট একটা জিনিস মনে রাখবা, আরএনএ কিন্তু মোটামুটি 5 টাইপের হইতে পারে। কয় টাইপের হইতে পারে? 5 টাইপের হইতে পারে। জাস্ট একটা জিনিস মনে রাখো, মোটামুটি 5 টাইপের হইতে পারে। তবে আপাতত নামগুলো তোমাদের খুব একটা মনে রাখার দরকার নাই, ঠিক আছে? নামগুলো খুব একটা মনে রাখার দরকার নাই। সাধারণত মানুষের মতো মানুষে কিন্তু দেখো, তোমার মনে হতে পারে কি যে ভাই মানুষে কি শুধুমাত্র ডিএনএ থাকে? মানুষ তো উন্নত। মানে কি তোমার একটা টেন্ডেন্সি হতে পারে যে ভাইয়া মানুষ তো উন্নত, শুধুমাত্র ডিএনএ থাকে, আর ব্যাকটেরিয়া এইসব তো অনুন্নত, ওদের মনে হয় শুধুমাত্র আরএনএ থাকে। ব্যাপারটা এরকম না। একটা কোষেই ডিএনএ আরএনএ দুইটাই থাকতে পারে, কারণ ডিএনএ আরএনএ আমাদের দুইটাই দরকার। বুঝতে পারছো? জাস্ট এই জিনিসটা একটু মনে রাখবা। আর আমি যদি বলি যে ভাই ডিএনএটা কেমন, তাহলে বলবো তোমার সর্পিলাকার বা সাপের মতো বা পেঁচানো সিঁড়ির মতো। ওকে, জাস্ট এই কথাটা একটু মনে রাখো। আরএনএটা কেমন? আরএনএটা হলো মেইনলি তোমার এক সূত্রক। কেমন? এক সূত্রক। এখন তুমি বলতে পারো ভাইয়া আমি যখন একটা কোষ থেকে আমি যখন হলো দুইটা কোষ তৈরি করতে চাই বা কোষ বিভাজন করতে চাই, তখন কি আমার সব কিছুই বিভাজিত করতে হয়? আমরা কিন্তু জানি যে যখন মনে করো সাপোজ একটা কোষকে আমি যখন বিভাজন করতে যাব, তখন কিন্তু একটা কোষ থেকে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে দুইটা কোষ তৈরি হয়। তখন কিন্তু সবগুলো জিনিস কিন্তু ডবল ডবল তৈরি হয়। এই ডিএনএটাও কিন্তু তোমার ডবল ডবল তৈরি হয়, জানো? এই যে তোমার ডিএনএ যে তুমি ডবল ডবল তৈরি করতে চাচ্ছ, ডিএনএ থেকে ডিএনএ তৈরি করতে চাচ্ছ, এই যে প্রক্রিয়া যেটা, সেটাকে বলা হয় কি জানো? রেপ্লিকেশন। রেপ্লিকেশন। সহজ কথা মনে রাখো, আমাদের এই চ্যাপ্টারে না 3টা টার্ম আছে: রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। নামগুলো আমি একটু পরে লিখবো, আপাতত একটু দেখো। ডিএনএ থেকে তুমি ডিএনএই তৈরি করতে চাচ্ছ, তাহলে কী তৈরি হবে? বলবা এই প্রক্রিয়াটার নাম কি? তাহলে বলবা রেপ্লিকেশন। রেপ্লিকেশনের না অনেকগুলো টাইপ আছে। জাস্ট আমরা যেটা সাধারণত বেশি মনে করি যে বাস্তবসম্মত, সেটা হলো তোমার অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া। অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়াতে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হয়। তার মানে তোমার মনে করো সাপোজ এটা একটা ডিএনএ, এই একটা ডিএনএ থেকে যখন আরেকটা ডিএনএ তৈরি করতে যাব, তখন মনে করা হয় কি জানো? এইটার একটা চেইন নেওয়া হয় আর এটা নতুন করে তৈরি হয়। ওকে, আর এইটার একটা চেইন নেওয়া হয় আরেকটা করে তৈরি হয়। তাহলে মূল কথা সেটা কিন্তু অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় সাধারণত ডিএনএগুলো একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হয়। এই প্রক্রিয়াটাই কি বলি? রেপ্লিকেশন বলি। এখন তুমি তোমার যদি ডিএনএ থেকে সাপোজ মনে করো আমাদের বডিতে না দেখবে যে তুমি কীভাবে হাসবা, কীভাবে কাঁদবা, এটা কিন্তু পুরোপুরি প্রোটিন বেসড বা আমাদের যে আমিষ, যেটা আমাদের জীবনের ভাষা বলা হয় কি, সে কাকে জানো? জীবনের ভাষা বলা হয় কাকে? জীবনের ভাষা বলা হয় প্রোটিনকে। বুঝতে পারছো? জীবনের ভাষা বলা হয় কাকে? প্রোটিনকে। তাহলে আমি যদি প্রোটিন তৈরি করতে যাই, তাহলে প্রোটিন তৈরি করার উপায় কি জানো? ডিএনএ থেকে তোমার একটা এমআরএনএ তৈরি করতে হবে। হ্যাঁ, এবং এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করতে পারবা। আমি বলতে পারবো ভাইয়া এমআরএনএ তো জীবনে শুনলাম না, এমআরএনএ তো আমার কাছে নতুন, প্রোটিনটাই তো খুব একটা চিনি না। হ্যাঁ, এমআরএনএ কি জানো? এমআরএনএ হলো তোমার বলতে গেলে একটা গুপ্তচরের চিঠির মতো। কিসের মতো? গুপ্তচরের চিঠির মতো। ঠিক আছে, গুপ্তচরের চিঠির মতো। যেই চিঠির ভিতরে লেখা আছে যে তোমার প্রোটিনটা কীভাবে তৈরি হবে, ফর্মাটা দেওয়া আছে। এই ফর্মাটা কে দিছে? তোমার কোষ দিছে, তোমার ক্রোমোজোম বা ডিএনএ দিছে। তার মানে কি তোমার কোষের ডিএনএ থেকে সে ইনফরমেশনটা নিয়ে একটা ফর্মা তৈরি করছে, যেই ফর্মাটাকে কাজে লাগায়ে আমাদের রাইবোজোম নামে একটা জিনিস আছে। হ্যাঁ, ঠিক আছে, বলো তো রাইবোজোম নামে একটা জিনিস আছে। এই রাইবোজোমটা প্রোটিন তৈরি করছে।
বুঝতে পারছো? তাহলে সহজ কথা হইলো, আমি হাসবো না কাঁদবো কীভাবে, হাসবো কীভাবে কাঁদবো, এটা কিন্তু আমাদের প্রোটিন বা আমিষ মেনলি নির্ধারণ করে। এই প্রোটিনটা কে তৈরি করে? এই প্রোটিনটা তৈরি করে কিন্তু রাইবোজোম। এই প্রোটিনটা কে তৈরি করে? রাইবোজোম। এই রাইবোজোম তৈরি করার জন্য একটা ফর্মা লাগবে না? এই ফর্মাটা কোনটা বলো তো? এই ফর্মাটাই হলো এমআরএনএ। এখন আমি তো ফর্মা বানাইতে জানি না, এই ফর্মাটা বানাই দিবে কে? ফর্মাটা বানাই দিবে হলো তোমার ডিএনএ। মানে ডিএনএর ভিতরে কিন্তু ফর্মা বানানোর সূত্রটা দেওয়া আছে। তার মানে এই যে ডিএনএ থেকে আমি যে ফর্মাটা তৈরি করব, সাপোজ মনে করো যে আমি ডিএনএ থেকে, এই ডিএনএ থেকে যে আমার প্রোটিন বানানোর যে ফর্মা যেটা, হ্যাঁ এমআরএনএ, হ্যাঁ এইটা যে তৈরি করব, এই প্রক্রিয়াটার নাম কি জানো? ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন, ওকে, ট্রান্সক্রিপশন। আমি যদি বলি যে বাংলায় যদি লিখে দেই ট্রান্সক্রিপশন, ওকে, তার মানে আমি কিন্তু ফর্মাটা তৈরি করতে পারলাম। এখন এই ফর্মা থেকে, এই ফর্মাটা থেকে আমি কি করতে চাচ্ছি? আমি প্রোটিন তৈরি করতে চাচ্ছি। প্রোটিন তৈরি করতে চাচ্ছি। কে তৈরি করতে হেল্প করবে? প্রোটিন তৈরি করতে হেল্প করে সাধারণত রাইবোজোম। সাধারণত রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোমকে কি বলে বলো তো? প্রোটিন ফ্যাক্টরি বলে। যদিও তোমাদের এটা যদি পড়ানো হয় নাই, তবে একটু জাস্ট এখন বলে দিলাম, মনে রাখো রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। তাহলে এই যে তোমার ফর্মাটাকে কাজে লাগায়ে রাইবোজোম, ফর্মাটাকে কাজে লাগায়ে রাইবোজোম কী তৈরি করবে বলো তো? প্রোটিন তৈরি করবে। হ্যাঁ, তাহলে এই যে পুরো প্রক্রিয়া যেটা, সাপোজ মনে করো যে ফর্মা যেটা, এটা একটা তোমার ফর্মা, এই ফর্মাটাকে কাজে লাগায়ে রাইবোজোম হ্যাঁ প্রোটিন তৈরি করবে। এই পুরো প্রক্রিয়াটার নাম কি জানো? ট্রান্সলেশন। ট্রান্সলেশন। তো আমি যদি জিজ্ঞাসা করি যে ভাইয়া যে আমাদের ট্রান্সলেশন প্রক্রিয়াটা কি বলো তো? ট্রান্সলেশন প্রক্রিয়াটা হইলো এরকম যে আমি এমআরএনএ মানে ফর্মাটা থেকে, এমআরএনএ বা ফর্মাটা থেকে আমি কী তৈরি করতে চাচ্ছি? আমি প্রোটিন তৈরি করতে যাচ্ছি, যাতে আমার হাসি কান্না কেমন হবে সেটা আমি প্রকাশ করতে পারি। সেই মানে পুরো প্রক্রিয়া যেটা, সেইটা আসলে কে ইয়ে করতেছে, বা এই যে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করার যে ব্যাপারটা যেটা, সেটা প্রক্রিয়াকে কী বলতেছি আমরা? এমআরএনএ থেকে যে তোমার প্রোটিন তৈরি করতেছি, এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি ট্রান্সলেশন। ট্রান্সলেশন, ওকে। তাহলে আমি যদি একবার মানে সামারি করি যে ভাইয়া রেপ্লিকেশন। রেপ্লিকেশন মানে কি? রেপ্লিকেশন মানে হইল তোমার ডিএনএ থেকে ডিএনএই তৈরি করবা। ডিএনএ থেকে ডিএনএই তৈরি করবা, ঠিক আছে? এটা হলো তোমার রেপ্লিকেশন। ট্রান্সক্রিপশনটা কি? ট্রান্সক্রিপশনটা হইল যে তোমার ডিএনএ থেকে, তোমার ডিএনএ থেকে একটা ফর্মা তৈরি করবা। ফর্মাটার নাম কি ছিল? এমআরএনএ। কেন ফর্মাটা তৈরি করবো? কারণ আমার একটা প্রোটিন তৈরি করা দরকার, তাই না? সেই জন্যে এটাকে আমি কি বলতেছি? ট্রান্সক্রিপশন। এখন মনে করো যে তোমার ফর্মা তৈরি করা শেষ, ফর্মা তৈরি করা শেষ, তার মানে এই এমআরএনএ থেকে তুমি প্রোটিন তৈরি করবা। কী তৈরি করবা? প্রোটিন তৈরি করবা। এটা আসলে কে মেনটেন করে বলো তো? এটা আসলে তোমার মানে সম্পন্ন হয় রাইবোজোমের ভিতরে। সাধারণত রাইবোজোম প্রোটিন তৈরিতে হেল্প করে, কিন্তু পুরো প্রক্রিয়াটার নাম কি বলো তো? ট্রান্সলেশন প্রক্রিয়া, ওকে। তাহলে এই জিনিসটা একটু ভালোভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? এখন দেখবে কি, সাধারণত তুমি যদি একটা, এই যে তোমার একটা মনে করো সাপোজ ডিএনএ, হ্যাঁ, এই ডিএনএর একটা ক্ষুদ্র একটা ভাগ, হ্যাঁ, যে একা একা একটা ফর্মা তৈরি করতে পারে, এবং যেটা থেকে প্রোটিন তৈরি হইতে পারে, হ্যাঁ, এই যে একটা ছোট্ট একটা পার্ট যেটা বললাম, এটাকে বলা হয় তোমার জিন। এটা কি বলা হয় বলো তো? জিন। বুঝতে পারছো? তাহলে দেখবে কি তোমাদের মানে সাধারণত এই যে জিন বা তোমার ডিএনএ আরএনএ, এখন তোমাকে বলি যে ভাইয়া জিন ডিএনএ এগুলো সবগুলো ক্রোমোজোমের ভিতরেই থাকে। মানে জিনটা কি অ্যাকচুয়ালি? জিনটা হইল, আমি একটু লিখে দিই, দেখো, জিন হইল তোমার ডিএনএর ক্ষুদ্র একটা পার্ট। ডিএনএ ক্ষুদ্র একটা পার্ট, ক্ষুদ্র একটা পার্ট, ওকে। জিনিসটা মনে রাখবা। ডিএনএটা আমি যদি বলি যে ভাই জিনটা কি, তাহলে কি বলবা? জিন হলো তোমার ডিএনএর ক্ষুদ্র একটা পার্ট, ওকে। জাস্ট এই জিনিসটা একটু মনে রাখো। এখন ওই যে আমি একটু আগে বললাম না, আমি যদি এখন মূল কথা যে একটা ডিএনএ আছে বা আমার বডি থেকে একটা প্রোটিন তৈরি করতে চাই, এই যে দেখো ডিএনএ থেকে আমি এমআরএনএ তৈরি করব, এমআরএনএ তৈরি করব, এবং সেটা থেকে কিন্তু প্রোটিন তৈরি করব, তাই না? এবং এই প্রোটিনের মাধ্যমে কিন্তু আমি আমার ভাষা প্রকাশ করতে পারবো, তাই না? দেহের ভাষা বা জীবের ভাষা, তাই তো? এই যে পুরো যে প্রক্রিয়া যেটা, সেটাকে কি বলা হয় জানো? সেন্ট্রাল ডগমা বলা হয়। কি বলা হয়? সেন্ট্রাল ডগমা বলা হয়, ঠিক আছে? তাহলে এই জিনিসটা একটু মনে রাখবা। তো ভাইয়া সেন্ট্রাল ডগমাটা কি? তাহলে বলবা কেন্দ্রীয় প্রত্যয়। হ্যাঁ, কেন্দ্রীয় প্রত্যয়। তার মানে আমি আমার যে লুক্কায়িত মানে তথ্য ভাণ্ডার আছে, সেইটা থেকে একটা ফর্মা তৈরি করতেছি, সেই ফর্মা দিয়ে একটা প্রোটিন তৈরি করতেছি, সেই প্রোটিন দিয়ে আমি আমার ভাষা প্রকাশ করব। এই যে পুরো প্রক্রিয়া যেটা, সেটাকে বলা হয় কেন্দ্রীয় প্রত্যয় বা সেন্ট্রাল ডগমা। আর জিনটা কি? জিন হলো তোমার ডিএনএর জাস্ট একটা ছোট্ট একটা পার্ট, ওকে। জাস্ট এই জিনিসটা মনে রাখবা। তাহলে দেখবে কি মোটামুটি তোমাদের এখান থেকে সাধারণত এই চ্যাপ্টারে মোস্ট যে কনসেপ্ট যেগুলো আছে সেগুলো জাস্ট এগুলোই। একটা জিনিস একটু খালি জাস্ট মনে রাখার চেষ্টা করো। এই দেখবা কি এই চ্যাপ্টারটা বেশ বড়, তোমাদের জন্য একটু কনফিউজিং,
তবে এই যে তোমার একটু ধারণা নিয়ে রাখতেছো, যে ওয়ার্ম আপ ক্লাসগুলো করতেছো, দেখবে কি এই যে ক্লাসগুলোতে তুমি একটা জিনিসে জানলা, একটা ওয়ার্ড যে তুমি আগে থেকে জেনে রাখলা, সেটা কিন্তু পরবর্তী যখন তোমার একটু রিভিশন দিবা সেটা কিন্তু তোমার অনেক অনেক কাজে দিবে। তাহলে আমরা যদি একটু সামারি করতে চাই তাহলে কী হবে বলো? তাহলে আমরা হলো প্রথমে ক্রোমোজোমের কথা বলতেছিলাম। ক্রোমোজোমটাকে যদি আমি একটু মানে প্রসেস করি তাহলে কী পাবো? ডিএনএ পাবো আর হিস্টোন প্রোটিন পাবো। এই ডিএনএর ভিতরে কিন্তু তোমার সাধারণত কী কী দিয়ে তৈরি বলছিলাম? আমাদের শর্করা থাকে, নাইট্রোজেন গঠিত ক্ষার থাকে এবং ফসফরিক অ্যাসিড থাকে। এবং সেখানে কিন্তু ডিএনএ অথবা আরএনএ দুই টাইপের হতে পারে। ডিএনএটা সাধারণত হয় সর্পিলাকার এবং আরএনএটা হয় তোমার একসূত্র। এবং ডিএনএ থেকে ডিএনএ তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় রেপ্লিকেশন। ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করা বা ফর্মা তৈরি করার প্রক্রিয়া যেটা, সেটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। এবং সেই ফর্মাটাকে কাজে লাগায়ে আমি যে প্রোটিন তৈরি করতে যাচ্ছি সেটাকে বলা হয় ট্রান্সলেশন। ঠিক আছে? তাহলে এই যে পুরো প্রক্রিয়া যেটা ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করতেছি, এমআরএনএ থেকে আবার প্রোটিন তৈরি করতেছি, এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় কেন্দ্রীয় প্রত্যয় বা সেন্ট্রাল ডগমা। ওকে, তো আই থিঙ্ক আশা করি তোমরা অনেক ভালোভাবেই বুঝতে পারছো। তোমরা অনেক অনেক মেধাবী, আমি এটুকু অন্তত নিজের থেকে বিশ্বাস করি। সো তোমরা একটু ক্লাস নোটগুলো একটু রেগুলার করো এবং ক্লাসগুলো একটু জাস্ট দেখিও। আই থিঙ্ক তোমাদের অনেক কাজে দিবে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।